কি প্রত্যাশাটা করেছিলেন আর কি প্রাপ্তিতে মিলল, নাকি আসলে প্রত্যাশাই করেন নাই? শহীদ মুস্তাফিজ ভাইয়ের মতো বিবেকের তাড়নায় নেমেছিলেন, তিনি আসলে কোনো কিছু প্রত্যাশা করেন নাই, কিন্তু বিবেকের তাড়নায় তখন যখন দেখলেন যে তার সন্তানরা মার খাচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, মরে যাচ্ছেন, তখন মনে হলো যে না, আসলে নামা দরকার, কথা বলা দরকার। দেখেন, কথা বলাটাই আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে অনলাইন অ্যাক্টিভিজমটা প্রপারলি করতে, খুবই স্পেসিফিক, এখানে কোনো রাগঢাক করে কথা বলে লাভ নেই। আমার চেষ্টা ছিল, আবার কেউ কথা বলতেছে না, যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবাই, কেননা তখন তো মেইন স্ট্রিম মিডিয়ার অবস্থা, সবাই তো আর যমুনা টেলিভিশন ছিল না, সো আপনারা জানেনই তো মেইন স্ট্রিম বলে কিছু ছিল না বলতে গেলে। তো ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আপনি কোন জায়গাটাতে সবচেয়ে বেশি কথা বলবেন? সেখানে তো সমস্যা ছিল, পোস্ট ডিলিট করার সমস্যা হবে। এক্স্যাক্টলি, না এই যে পোস্ট ডিলিট করার সমস্যা হবে সেটা তো চলেছেই, হ্যাঁ, এটা নিয়ে তো কোনো কথা নাই। আচ্ছা, ওই পুরো জুলাইয়ের টাইমে কয়েক হাজার মৃত্যুর পরোয়ানার ঘোষণা তো আমার নামেই হয়ে গেছে। যদি হাসিনা থাকতো তাহলে আমি বলি যে আমার টিমটা আমার পরিণত হতো, আমার মতো যারা আছে, যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে, যারা এটাকে সংগঠিত করার জন্য একটু হলেও অবদান রেখেছে। আমি কিন্তু আমার ক্রেডিট বাজির জন্য এটা বলছি না, এবং আমি ক্রেডিট চাই না। আমি বলি আমি কিছুই করতে পারি নাই। সব ক্রেডিট আবু সাইদ মুগ্ধদের, সব ক্রেডিট ওয়াসিমদের, সব ক্রেডিট আমার আহত ভাইদের, সব ক্রেডিট বাংলাদেশ পন্থী মানুষদের। আমি কিছুই না, আমি নোবডি। কিন্তু আমার জায়গাটা ছিল যেটা, সেটা হচ্ছে আমি যদি দুটো কথা সাহস করে বলি, যেহেতু আমাকে 2-4-5 মানুষ ফলো করে, আমাকে চেনে, তাহলে তাদের মধ্যে সাহস সঞ্চার হবে যে বান্না ভাই এই স্ট্যাটাসটা দিছে, এই কথাটা লিখেছেন সোশ্যাল মিডিয়া, এত সাহস করে। মানুষ তোমাকে তখন কন্টিনিউসলি লিখতেছে, ভাই আপনি যে লিখতেছেন আপনার তো জীবন নিয়ে আমরা সংখ্যা প্রকাশ করতেছি, যারা আমাকে ভালোবাসে। আমার কাজটা কিন্তু ছিল যে ওদের মিছিলের উপর লক্ষ লক্ষ আবাবিলের সেই পাথর জন্য ছুটে যায়, সেইটাকে সংগঠন করার একটু হলেও যদি ভূমিকা রাখতে পারি, সমুদ্রের এক ফোঁটা জল, হয়তো একটা পাথর হলেও যেন যায়, আমি সেটাই করেছি। আমার কাজটা ছিল যে সেই সময়টা আমার কথা বলার জায়গাটা ছিল এটাই, যে আমি কথা বলবই, এবং আমি এমন একটা জায়গা থেকে কথা বলেছি, আমার অবস্থান কাউকে আমি বোঝাতে পারবো না। আমার অন্য প্রফেশনে যে মানুষগুলো আছে, আমি কাউকে বোঝাতে পারবো না আমার কষ্টটা, আমি কাদের সাথে ছিলাম, আমি কি পরিমাণ অসভ্যদের সাথে। আমি মানে ন্যাশনাল টেলিভিশনে কথা বলছি, মানে প্রচন্ড ভাবে গালাগাল করতে ইচ্ছা করে, কিন্তু আমি তো বলতে পারি না। তো একটা ন্যাশনাল টেলিভিশনে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটার বাইরে তো যেতে পারছি না, কিন্তু সেটা করতে পারলে হয়তো একটা পডকাস্ট শো হলে আমি একটা গালি দিতাম এখন। হ্যাঁ, সো কাদের সাথে ছিলাম সেটা বুঝতে হবে। সেই তারাই এখন আবার দেখেন, তারা 17 বছর ভালো ছিল এবং ভালোই ছিল, এরা 17 বছর ভালো ছিল, এখনো ভালো আছে, ভবিষ্যতে ভালো থাকবে। দেখেন প্রবলেমটা হচ্ছে, এরা ওই সময় যারা পাওয়ারে ছিল তাদেরকে চাটছে সমানে, সকাল বিকাল রাত 24 ঘন্টা। এরপরে এখন আসছেন, আপনি দেখবেন ওরা পাওয়ারের অংশ হয়ে গেছে, এখন বড় বড় কথা বলে। যারা আমার মতো 2-4-5টা মানুষ বা আরো কিছু সংখ্যার বেশি মানুষ, যে মানুষগুলো চাটলো না হাসিনাকে ন্যূনতম ভাবে, 17 বছরের জার্নি কিন্তু এটা শুধু জুলাই না। প্লিজ, আপনি বলেছেন আপনার নৈতিক শিক্ষাটা এইভাবে, প্লিজ বুঝতে হবে এই জায়গাটা, এটা 17 বছরের জার্নি, এটা শুধু জুলাইয়ের আলাপ গল্প না। জুলাইয়ের 29 তারিখে আপনি নামে নেমেছেন কিনা সেই গল্পটা না, এটা 2016 সালের 29 তারিখ আপনি নেমেছেন কিনা, 2018 সালের 29 তারিখ আপনি কোথায় ছিলেন, অক্টোবরে যখন বিএনপি মার খাচ্ছিল, যখন জামাত মার খাচ্ছিল, যখন বাংলাদেশপন্থী মানুষগুলো গুম খুন শিকার হচ্ছিল, তখন আপনি কথা বলেছেন কিনা, নাকি আপনি তাদের পাওয়ারের অংশীদার ছিলেন, আপনি তাদেরকে ফ্লেক্স করেছেন কিনা। আমাকে স্পষ্ট একটা লাইনে আসেন, কথা বলতে হবে খুব স্পষ্ট ভাবে। দেখেন, শাপলায় যখন গণহত্যা হলো তখন আপনি কোন পক্ষে ছিলেন বলেন? যখন শাহবাগে আপনার কোর্টের বিচার নিয়ে আপনি কোর্টের রায় বদলাই দিচ্ছেন, তখন আপনি কোথায় ছিলেন, কোন পক্ষে ছিলেন, সেটা নিয়ে কথা বলেন। আসল আলাপে আসেন। আসল আলাপ কথা বলতেছেন না কেন? শুধু জুলাই আলাপ করলে হবে না ভাই, এটা 17 বছরের জার্নি। এই মানুষগুলো যে এত বছর ধরে জার্নি করে যারা আসলো, যারা গুম খুনের শিকার হলো, তাদের অবদান আপনারা স্বীকার করবেন না? সেই পরিবারগুলোকে আপনারা সেলুট জানাবেন না? এটা একটা প্রেক্ষাপট, আপনি তাদেরকে বীর ঘোষণা করবেন না? যদিও তাদেরকে বীর ঘোষণা করা হয়েছে জুলাই ঘোষণাপত্রে, কিন্তু আমি আরো স্পেসিফিক করতে চাই, এটা আমি বারবার যে জায়গাটা এমফাসাইজ করতে চাই, 17 বছরে যারা ক্ষমতার অংশে ছিল তাদেরকে কন্ডেম করতে হবে, তাদেরকে ক্ষমা চাইতে হবে যাদের কাছে। দারুণ একটা পয়েন্ট, খুবই দারুণ একটা পয়েন্ট। আপনার ভাগ্যে কতটুকু ক্রেডিট যুক্ত হলো? দেখেন, ক্রেডিটের রাজনীতি আমি করি না, এবং যারা করবে তাদের বিরুদ্ধেই আমরা দাঁড়াবো। এখন তো সবাই ক্রেডিট নিয়ে টানাটানি করবে, যেগুলো যারা ক্রেডিট নিয়ে টানাটানি করবে এরা অভ্যুত্থানের শত্রু, বাংলাদেশের শত্রু। বান্না ভাই কিন্তু একটু আগে মেনশন করলেন যে সবাই এখন বান্না ভাই যে জায়গা থেকে আলোচনা করলেন, উনি যে জায়গা থেকে কথাটা বললো, সেই জায়গাটা যদি আমি একটু বোঝার চেষ্টা করি। দেখেন, ঘটনাটা কি ঘটলো, প্রথমত আমি সুমন ভাইয়ের জায়গা থেকে আসি।
পাওয়ার অলওয়েজ ক্যাপচার্ড বাই এলিটস, বিজনেস এলিটস, পলিটিক্যাল এলিটস, এনজিও এলিটস, নন এলিটস। সেখানে ক্ষমতার সাথে তো আমরা জনগণের সম্পর্ক কায়েম করার জন্য রাস্তায় নামছিলাম। আপনার 16-17 আমরা 13 সাল থেকে দেখেন বাংলাদেশের ইতিহাসের একটা কোষ্ঠী পাথর হলো শাহবাগ। এই প্রথম বাংলাদেশের কৃত্রিম জনজাগরণ, যেটা এই শাহবাগে ঘষা দিলে যে কারো রাজনৈতিক চরিত্র আপনি পরিষ্কার ফকফকা দেখতে পারবেন। এটা আলাদিনের চেরাগের মতো, আয়নার মতো। হ্যাঁ, যে কোনো ব্যক্তির রাজনৈতিক ইমান কি এটা বোঝার জন্য শাহবাগে তার পজিশন কি এটা বুঝলে আপনি সহজে মিলাইতে পারবেন। যাই হোক, তো ফলে আপনি দেখেন এখন এই যে আপনার পাওয়ারের মডেলটা, এই লম্বা সময় ধরে স্ট্রাগল সংগ্রাম, যেটা বান্না ভাই বলার মধ্যে দিয়ে যখন এটা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হইলো, প্রেক্ষাপট তৈরি হওয়ার মধ্যে দিয়ে যখন কমন ভিকটিমহুড কায়েম হইলো, যেমন একটা প্রাইভেটের ছাত্র, গৃহবধূ, স্কুলের ছাত্র, হ্যাঁ, ব্যবসায়ী, হকার, শ্রমিক, টোকাই মিলাই যখন একটা কমন ভিকটিমহুডের মধ্যে হাসিনার পতন হইলো, তাই না? কিন্তু পতন হওয়ার মধ্য দিয়ে ওই সময়ের জন্য ক্ষমতাটা কোথায় নেমে আসছিল? ক্ষমতাটা জনগণের কাছে নেমে আসছিল। এই জন্য দেখবেন ক্ষমতা কিভাবে ফাংশন করে এটা আমাদের বুঝতে হবে। ক্ষমতা ফাংশন করে টপ টু বটম, কিন্তু যখন এই ক্ষমতা প্রতিরোধের মুখে পড়ে তখন এই জিনিসটা সিম্পলি উল্টায় যায়, তখন এটা বটম টু টপ হয়ে যায়। আমি তো ভাই ক্ষমতা নিয়ে নিলাম 5 তারিখে এবং রক্তের বিনিময়ে আমি তো ক্ষমতা অর্জন করলাম, সেই ক্ষমতাটা কিভাবে আবার ঘুরে ফিরে একটা কাঠামোর মধ্যে দিয়া আবার কতগুলো এলিট ক্যাপচার করে ফেললো, সেই দুঃখের কথাই সুমন ভাই বলতে চাচ্ছিল, যদি আমি বুঝে থাকি। হ্যাঁ, তো সেই দিক থেকে তাইলে আপনাদের এই ঘটনাটা কেন ঘটে বাংলাদেশে বারবার? এটা 71-এও ঘটছে। 71-এ যুদ্ধের খবর নাই, ওই পারে পয়রা রইল, আর আমার এসে থাকলো, এখানে এসে বিশাল মুক্তিযোদ্ধা। আপনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট গুলো যদি তন্ন তন্ন করে খোঁজেন, যারা রণাঙ্গনে যুদ্ধ করছে তারা তো মারা যাওয়ার জন্যই গেছিল, তারা ওই ক্রেডিট নিয়ে কখনো কোনোদিন টেনশিত ছিল, প্রচুর লোক সার্টিফিকেটই আনতে যায়নি। কিন্তু যারা ওইবার আরামে এসেছিল প্রত্যেকে সার্টিফিকেটের জন্য আপনার ধন্যা দিছে এবং সার্টিফিকেট নিয়ে আসছে। যাই হোক, ফলে এই যে একইভাবে জুলাইকে তারা অর্নামেন্ট আকারে ব্যবহার করছে। জুলাইয়ে যখন ধরেন আপনি 2 তারিখে ঘোষণা দিলেন, 2 তারিখে বীরত্ব প্রকাশ করলেন, হ্যাঁ, বা ধরেন 3 তারিখে ডিসাইডেড হয়ে গেছে বীরত্ব প্রকাশ করলেন, 4 তারিখে বীরত্ব প্রকাশ করলেন, সবই অভ্যুত্থানের পার্ট, অংশ। কিন্তু সেটাকে দিয়ে আমরা বিগত 16-17 বছরের এই যে পুরা ফ্যাসিবাদকে কায়েম করার আপনি যে একটা সার ছিলেন, রাসায়নিক সার, ইউরিয়া সার, যে কারণে হাসিনা এরকম ফুল্লা ফেপে বড় হয়েছে, সেই অন্যায় তো জাস্টিফাই হয়ে যাবে না, সে অন্যায় জাস্টিফাই হবে না। এবং এই পুরা প্রক্রিয়াটা সমাজকে কি করছে, আপনার আওয়ামী লীগ করাতে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সমস্যাটা কি হয়েছে জানেন? সমস্যাটা হয়েছে গোটা সমাজের মোরাল ফ্যাব্রিক নষ্ট করার দায় আপনি দায়ী। আপনি পার্সোনাল কোনো সমস্যা করেন নাই হয়তো, কিন্তু আপনি যেটা করছেন, আপনি পুরা জাতির সাথে প্রতারণা করছেন। পুরা জাতির মধ্যে একটা লিকুইড চরিত্র, যখন যেই পাত্রে সে আকার নেওয়ার যে একটা স্বভাব, হ্যাঁ, এই যে এটাকে বলে সুবিধা পার্টি, এই পার্টির একটা কালচার আপনি তৈরি করছেন। আপনি সেলিব্রিটি, আপনি বড় নির্মাতা, আপনি বড় অমুক, আপনি বড় বুদ্ধিজীবী, কিন্তু বেসিক্যালি আপনি একটা আওয়ামী তন্ত্রকে পরিপুষ্ট করার জন্য যেভাবে ভূমিকা পালন করছেন, আজকে এখন আপনি রেডিক্যাল বিএনপি জামাত।